লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব ৩। মিথি তখন টিস্যু দিয়ে নাক টানছে আর নিজের কপালকে দোষারোপ করছে। বিয়ের শখ তার ছিল ঠিকই, কিন্তু আম্মা যে শেষমেশ এমন এক অ্যানাকোন্ডার ছাওয়াল কাব্য তার গলায় ঝুলিয়ে দেবেন সেটা সে স্বপ্নেও ভাবেনি। কান্নার চেয়েও বড় বিপদ তখন তার পেটের ভেতর একটু পর পর মোচড় দিয়ে জানান দিচ্ছে যে শুভ কাজ শুরুর আগে প্রকৃতির ডাকে সাড়া দেওয়াটা এখন জীবনমরণ প্রশ্ন। মিথি বিড়বিড় করে বলছে, উফ, কপাল খারাপ হলে পেটের নাড়িভুড়িও বেইমানি করে। ওদিকে আম্মা তো ড্রাগনের মতো ফুঁসছে, এদিকে আমার দশা কাহিল। ধুরো, হা গা মানে না বাঘা। ঠিক সেই মুহূর্তে হাসিনা বেগম যেন যুদ্ধজয়ের বেশে ঘরে ঢুকলেন। মিথির হাত ধরে এক প্রকার টেনে নিয়ে যেতে যেতে বললেন, অনেক ঢং হয়েছে, এবার চল। হলুদের সময় পেরিয়ে যাচ্ছে। মিথি আর্তনাদ করে উঠল, আরে আম্মা, শোনো তো, আমার ইমার্জেন্সি। আগে আমাকে প্রকৃতির ডাকে যেতে দাও। হাসিনা বেগম ভ্রুকুচকে বললেন, প্রকৃতিটা কীতি পরে দেখা যাবে। আগে হলুদের শাড়ি আর গয়নাটা পর। মেহমানরা সব এসে বসে আছে গি। মিথি নাছোড়বান্দা, আম্মা, তুমি কি চাও আমি এখানেই মানে অঘটন ঘটিয়ে দিই? তখন কিন্তু তোমার মানসম্মান সব যাবে। মেয়ের গলার তেজ আর করুণ দশা দেখে হাসিনা বেগম থমকে গেলেন। রাগী গলায় বললেন, ফাজলামো করিস? শাড়ি পরার আগে বলতে পারলি না? মিথি উত্তর দেওয়ার সময়টুকুও পেল না। হলুদের শাড়ি মালকোচা মেরে ধরে এক দৌড়ে ওয়াশরুমের দিকে ছুটল। পেছনে দাঁড়িয়ে হাসিনা বেগম শুধু বিড়বিড় করতে লাগলেন, আল্লাহ, কার পাল্লায় যে কাব্বরে ফেললাম। এই মেয়ে তো বিয়ের পিড়িতেও শান্তি দেবে না আগে। 10 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয়ে মিথি একটা দীর্ঘশ্বাস ফেল। পেটের গুড়গুড়ানি থেমেছে, এখন মনটা একটু হালকা লাগছে। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পেটটা একবার হাত বুলিয়ে মনে মনে বলল, কবিরা ঠিকই বলেছেন, আগে পেট শান্ত তো সব শান্ত। কিন্তু শান্তি বেশিক্ষণ টিকল না। হাসিনা বেগম তাকে পাকড়াও করে নিয়ে গেলেন বাগানের ডেকোরেশনের মাঝখানে। গাঁদা ফুলের মালায় সাজানো হয়েছে চারপাশ। হলুদের মিষ্টি গন্ধে বাতাস মুম করছে। হাসিনা বেগম যখন মিথিকে বাসন্তী রঙের লাল পাড় দেওয়া শাড়িটা পরিয়ে দিলেন, তখন যেন চেনা সেই চঞ্চল মিথিটা হারিয়ে গেল। আর্টিফিশিয়াল ফুলের গয়না, কপালে চন্দন রঙের ছোট একটা টিপ আর হালকা মেকআপে মিথিকে একদম অন্যরকম লাগছে। এতদিন যাকে 16 বছরের জেদি বাচ্চা মেয়ে মনে হতো, আজকের পরন্ত বিকেলের রোদে তাকে এক মায়াবী পরিপূর্ণ যুবতী বলে ভ্রম হচ্ছে। হলুদ ছোঁয়া স্নিগ্ধ চেহারার এই মিথিকে দেখলে কাব্যর কঠোর মনটাও হয়তো একবারের জন্য কেঁপে উঠত। সে কি বিশ্বাস করত যে এই সেই মেয়ে যে একটু আগে ওয়াশরুমের জন্য হাহাকার করছিল? মিথি যখন পিড়িতে বসল, তখন তার বান্ধবীরা ফিসফিস করে বলছে, কিরে মিথি, তোকে তো আজ হুড়পড়ির মতো লাগছে রে। মিথি মনে মনে হাসল আর বিড়বিড় করল, পড়ি না ছাই। অ্যানাকোন্ডার কবলে পড়া এক বন্দিনী। মিথিদের বাড়িতে তখন সাজ সাজ রব। কাব্যের বাড়ি থেকে ছোট বোন কবিতা, সাহিত্যের সাথে আরও প্রায় 15 জন মেহমান এসে হাজির। ওদিকে মিথির চোখের পাতা যেন আঠার মতো লেগে আসছে। গত রাতে এত সব মেহমানের চাপে এক ফোঁটা ঘুমানোর সুযোগ পায়নি সে। হলুদের পিড়িতে বসে থাকা অবস্থাতেই মিথি বারবার ঢলে পড়ছে। ঘুমের ঘোরে তার মনে হচ্ছে সে যেন কোনো মেঘের রাজ্যে ভেসে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে কবিতা এসে মিথির পাশে বসে পড়ল। ভাবি, তোমাকে যা লাগছে না, বলেই চটপট বেশ কিছু সেলফি আর ছবি তুলে ফেল সে। মুহূর্তের মধ্যেই সেই ছবিগুলো হলুদ সন্ধ্যা ক্যাপশন দিয়ে ফেসবুকে পোস্ট করে দিল কবিতা। অন্যদিকে কাব্য আগে থেকেই কড়া নির্দেশ দিয়ে রেখেছিল, কোনো হলুদের অনুষ্ঠান হবে না, কোনো আড়ম্বর হবে না। সরাসরি রিসিপশন হবে, তাও হাতে গোনা কয়েকজনকে নিয়ে। কাব্য যখন নিজের রুমে বসেছিল, তখনই তার ফোনের নোটিফিকেশন টোনটা বেজে উঠল। অহেতুক কৌতূহলে কাব্য ফেসবুকে ঢুকতেই তার চোখ স্থির হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠেছে মিথির সেই ভুবন ভোলানো রূপ। বাসন্তী শাড়ি আর ফুলের গহনায় মিথিকে আজ এতটাই মায়াবী লাগছে যে কড়া মেজাজি কাব্যের হাত থেকে ফোনটা আচমকা ফ্লোরে পড়ে গেল। ফোনটা তুলে দেখল গ্লাস ফেটে চৌচির। ফেটে যাওয়া স্ক্রিনের দিকে তাকিয়ে কাব্যের রাগ যেন দ্বিগুণ হয়ে গেল। সে তৎক্ষণাৎ কবিতাকে কল দিল। কবিতা ফোন ধরতেই ওপাশ থেকে গর্জে উঠল, কাব্য, বেয়াদব মেয়ে, থাপ্পড় দিয়ে তোর দাঁত ফেলে দিব। আমার কথা কি তোর কানে যায় না? কবিতা চমকে গিয়ে ফোনটা কান থেকে খানিক দূরে সরিয়ে নিল। সে কিছু বলতে যাবে, তার আগেই কাব্য আবার ঝাড়ি দিয়ে বলল, শখ কত? এখনই ফেসবুক থেকে মিথির সব ছবি ডিলিট কর।
এক মুহূর্ত যেন ওই ছবি আর অনলাইনে না থাকে। কাব্যর আগে গজগজ করতে করতে ফোনটা কেটে দিল। ফোনের গ্লাস ভাঙলেও তার মনের ভেতর মিথির ওই রূপটা যেন পাথরে খোদাই করা ছবির মতো গেঁথে রইল। কবিতা যখন ফোনের পিক ডিলিট করতে ব্যস্ত তখন পাশ থেকে ইব্রাহিম এসে মুগ্ধ হয়ে বলল, মিথি, তোকে যা লাগছে না? আমি তো পুরাই ক্রাশ খেয়ে যাচ্ছি রে। মিথি একটা বিশ্রী রকমের মুখভঙ্গি করে বলল, চুপ থাক ছাগলের হাগু। তোর ভাই তো আমার জীবনটা তামা তামা করে দিচ্ছে। আর তোদেরই বা কি দোষ দিব? যেখানে আমার নিজের আম্মায় আমাকে ওই বুইরা স্যারের লগে বিয়া দিচ্ছে সেখানে তোদের আর কি কমু? ইব্রাহিম কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিথি তাকে থামিয়ে দিয়ে আরও তেজ নিয়ে বলতে লাগল, আমি এখনও সুইট 16। এই বয়সে এমন এক দামড়া বেড়া মানুষ কি আমার লাগে যায়? এই বেড়া তো কয়েকদিন পরেই দ্রুত বুড়া হয়ে যাবে। তখন তো আর কিছু কাঁপাতে পারবে না। শেষে কি আমি জামাই থাকতেও সারা জীবন উপোস থাকব নাকি? মিথির এমন প্রাপ্তবয়স্ক আর কড়া কথা শুনে ইব্রাহিম পুরাই হতভম্ব হয়ে হাঁ করে তাকিয়ে রইল। তার যেন বিশ্বাসই হচ্ছে না ১৬ বছরের একটা মেয়ের মুখে এসব কথা শুনছে। কিন্তু ইব্রাহিমের চেয়েও বেশি শক খেয়েছে তার পেছনে দাঁড়িয়ে থাকা সাহিত্য শেখ। কারণ সাহিত্য শুধু একা দাঁড়িয়ে ছিল না, তার হাতে থাকা ফোনটি তখন কাব্যের সাথে কলে কানেক্টেড ছিল। অর্থাৎ মিথির দামড়া বেড়া থেকে শুরু করে উপোস থাকা সবগুলো কথা কাব্য লাইভ শুনে ফেলেছে। ফোনের ওপাশে থাকা কাব্যের নিঃশ্বাসের শব্দ যেন ভারী হয়ে এল। মিথি যে তাকে মনে মনে এতসব ভেবে রেখেছে সেটা সে কল্পনাও করেনি। বিশেষ করে কিছু কাঁপাতে পারবে না আর উপোস থাকার খোটা কাব্যর ইগোতে গিয়ে তীরের মতো বিঁধল। সাহিত্য থরথর করে কাঁপছে। সে বুঝতে পারছে ফোনের উপাস থেকে কাব্যের ঠান্ডা কিন্তু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এল, সাহিত্য, ফোনটা কাটবি না। ফোনের ওপাশে মিথির কথাগুলো শুনে কাব্যের চোয়াল শক্ত হয়ে এল। দাঁত কিরমির করে সে বিড়বিড় করল, মিথির বাচ্চা, তোরে খালি হাতে পাই একবার, দেখবি তোর সারা অঙ্গে কেমন কাঁপন ধরিয়ে দিই। তখন বুঝবি দামড়া বেড়া কি জিনিস। কাব্য ফোনটা সশব্দে কেটে দিয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার মেজাজ এখন তুঙ্গে। যখন সে অতিরিক্ত রাগে থাকে তখন একের পর এক সিগারেট পোড়ানো তার পুরনো অভ্যাস। ধোয়ার কুণ্ডলীর সাথে সাথে তার মনের ভেতর মিথির উপর প্রতিশোধ নেওয়ার জেদটাও যেন দানা বাঁধতে লাগল। দুই বান্ধবীদের বাস আর মিথির বিভ্রান্তি। ওদিকে মিথি যখন সাহিত্যকে দেখল সে দুই হাতে মুখ থেকে ভূত দেখার মতো তাকিয়ে রইল। ভাবল, সব বুঝি শেষ। ঠিক তখনই তার বান্ধবী ভূমি তাকে টেনে ধরে চেয়ারে বসাল। ভূমি, সুমি আর জোনাকি, এই গোল্ডেন থ্রি মিলে মিথিকে ঘিরে ধরল। ভূমি বড় বড় চোখ করে বলল, দোস্ত, সব তো বুঝলাম, কিন্তু একটা স্যার তার স্টুডেন্টের সাথে রোমান্স করবে কেমনে রে? মিথি বেক্কলের মতো তাকিয়ে রইল। সুমি আরও এক কাঠি সরেস, সে চিন্তিত মুখে বলল, আচ্ছা দোস্ত, স্যার যখন তোর কাছে রোমান্টিক মুডে আসবে তখন তুই কি তাকে কাব্য বলবি নাকি স্যার বলে ডাকবি? জোনাকি ফোরন কাটল, তুই না বলতি শিক্ষক হল পিতার সমতুল্য? এখন পিতার সমতুল্য মানুষের সাথে সংসার করবি কেমনে? বান্ধবীদের এসব কথায় মিথির মনে যেন আগুন ধরে গেল। সে আর সহ্য করতে না পেরে ভে ভে করে কাঁদতে কাঁদতে সোজা হাসিনা বেগমের ঘরের দিকে ছুটল। পেছনে পেছনে তার বান্ধবীরাও মজা দেখতে দেখতে এল। হাসিনা বেগম মাত্রই রুমে ঢুকেছেন তখন মিথির এই বিলাপ। তিনি বিরক্ত হয়ে বললেন, থামবি কি তুই মিথি? মিথি হেঁচকি তুলতে তুলতে বলল, আম্মা, স্যার তো পিতার সমতুল্য। আমি স্যারকে বিয়ে করব না। এটা অন্যায়, এটা পাপ। কথাটা শেষ করার সুযোগ পেল না মিথি। হাসিনা বেগমের হাতের এক কড়া থাপ্পড় মিথির গালে পড়তেই কান্নার সুইচ যেন অফ হয়ে গেল। মিথি গালে হাত দিয়ে সুরসুর করে ঘর থেকে বেরিয়ে এল। বিড়বিড় করে বলতে লাগল, ধুরো, শেখ হাসিনা কেন এই হাসিনাকে তার মা সাথে করে নিয়ে পালাল না? পালালে অন্তত আমার এই বুইরা স্যারের হাত থেকে রক্ষা হতো। ধুরো, জীবনটাই তেজপাতা। সাদা গোলাপ, রজনীগন্ধা আর লাল গোলাপের তীব্র সুবাসে পুরো রুমটা যেন এক মায়াবী স্বর্গ। আজ দুইটা প্রাণের এক হওয়ার রাত। সম্পর্কটা আগে যেমনই হোক, ছাত্রী আর শিক্ষকের অম্লমধুর লড়াই, আজ কিন্তু বিধাতা তাদের এক সুতোয় বেঁধে দিয়েছেন। লাল শাড়ি আর গয়নায় মিথিকে কোনো এক রূপকথার রাজ্যের রানীর মতো লাগছিল। কিন্তু সেই রানীর দশা কাহিল। ক্লান্তিতে আর মেহমান সামলানোর ধকল সিতে না পেরে সে বধূ বেশেই আসরে ঝিমাচ্ছিল। হঠাৎ দরজায় খটখট শব্দ। মিথি তটস্থ হয়ে সামনে তাকাতেই দেখল কাব্য ধীর পায়ে এগিয়ে আসছে। কাব্যর চোখে আজ এক অদ্ভুত ঘোর, যেন আফিমের নেশায় বুঁদ হয়ে আছে সে। মিথির একদম মুখোমুখি দাঁড়িয়ে কাব্য তার সাদা শেরওয়ানিটা খুলে ফেল।
মিথি শুধু বেককলের মতো হা করে তাকিয়ে রইল। কাব্য যখনই মিথির খুব কাছে এসে বসল তখনই মিথির হুঁশ ফিরল। সে চিৎকার করে বলে উঠল, আপনি আমার এত কাছে কি করেন? লজ্জা করে না একটা বাচ্চা মেয়ের দিকে এভাবে কুদৃষ্টি দিতে? ভুলে যাবেন না স্যার, শিক্ষক কিন্তু পিতার সমতুল্য হয়। কাব্য এবার নেশালো কণ্ঠে ফিসফিস করে বলল, আর একবার যদি পিতা সমতুল্য বলিস, তবে আজই জামাই সমতুল্য হয়ে জামাইয়ের সব অধিকার আদায় করে নেব কিন্তু। মিথি ভয়ে কাঁদতে শুরু করল। ঠিক তখনই কাব্য যেন কোনো এক ঘোরের বসে গেয়ে উঠল সেই বিখ্যাত গান, তোমার আমার প্রেমের। প্রেমের শুরুতে কিছু ছিল যে বলার, যা ছিল এ মনে, তুমি গোপনে শোন সেই কথা, তারপরে কাছে আমায় ডেকে তুমি বলো আমাকে। শুধু সে কথা বলো না তুমি, সেসব কিছু যা যায় না বলা, ভুলে সব ধরনের ভাবনা, ভুলে যাও না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইস কথা বলে না, কোন কথা বলে না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। পাশে বসে না, কোন কথা বলে না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। অন্ধ তোমারই প্রেমে, শব্দ না খুঁজে পেয়ে একটু অভদ্র মন হতে চাচ্ছে। আসো না মেলে দিয়ে তোমারই সেই চুল, করে ফেলি দুজনার কিছু আবেগী ভুল। তোমারই দুচোখের কাজল যে করেছে তো পাগল। ভিজে গেছে চাদর, বৃষ্টি আর বাদল। মেঘে ঢাকা চাঁদ, তুমি তোমারই এ হাত ধরে হবে সারারাত মহাস্বপ্ন। মানে না এ মন, শুধু অকারণ ছেড়ে যেতে হায়। এখন আমি তোমার, তুমি শুধু আমার, আর একটু সময়। খুব বেশি ভালোবাসা আমায় করেছে অসহায়। কেন বলো না? দেখো না তোমার ওই দুঠোঁটে আমার ঠোঁট, তোমাকে সব মনোযোগ হতে দাও না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে, তাই কাছে আসো না, আরও কাছে আসো না। ইহ, কথা বলে না, কোন কথা বলে না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। কাছে আসো, আরও কাছে আসো না, পাশে বসো না, কোন কথা বলে না। অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে। গানের প্রতিটি শব্দ মিথির হৃৎপিণ্ডের ধুকপুকানি বাড়িয়ে দিচ্ছিল। সে কাঁদতে কাঁদতে বলল, দেখছেন না আমি বাসর রাতের ভয়ে কাঁদছি। এরপরেও যদি স্যার হয়ে আমার কাছে আসেন, তবে আল্লাহর গজব আপনার ভবিষ্যৎ জ্বালিয়ে দেবে। কাব্য এবার আর কথা বাড়াল না। এক হ্যাচকা টানে মিথিকে নিজের বলিষ্ঠ বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুরুতে সবাই ভয়ে কাঁদে, কিন্তু শেষে সবাই আহ আহ করে কি। মিথি লজ্জায় আর ভয়ে থরথর করে কাঁপছে। কাব্য তার কোমর শক্ত করে আঁকড়ে ধরে দুষ্টুমিমাখা হাসিতে বলল, চলো, আজ হয়ে যাক কয়েক রাউন্ডের খেলা। মিথিকে খাটে আলতো করে ধাক্কা দিয়ে ফেলে দিতেই সে দুই হাত জোর করে অনুনয় শুরু করল, দেখুন স্যার, দোহাই লাগে আপনার। আপনার মতো আস্ত একটা হাতি যদি আমার মতো এইটুকুন এক পিঁপড়ার শরীরের উপর পড়ে, তবে তো আমার অস্তিত্বই বিলীন হয়ে যাবে। দয়া করেন স্যার। কাব্য যখনই তার বলিষ্ঠ শরীর নিয়ে মিথির উপর ঝাঁপিয়ে পড়তে চাইল, মিথি সজোরে এক চিৎকার দিল। সেই এক চিৎকারে তার গভীর ঘুমটা ভেঙে গেল। মিথি ধরফরিয়ে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুকটা তখনও কামারের হাপড়ের মতো ওঠানামা করছে। অন্ধকার ঘরে একা বসে মিথি নিজের গাল চিমটি কেটে দেখল। না, সে এখনও মরেনি। মিথি কপালে হাত দিয়ে বিড়বিড় করে বলল, ইয়া মাবুদ! এটা কি স্বপ্ন ছিল নাকি ভবিষ্যৎবাণী? ওই ৮০ কেজির অ্যানাকোন্ডা দেখি স্বপ্নেও আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না, সব হয়েছে সুমি ভূমিয়ের জন্য। জাস্ট কয়েক ঘন্টা আগে। গালে হাত দিয়ে ঘষতে ঘষতে মিথি তখন বিড়বিড় করছে, ধুরো, বাল খেলুম না আর। কিছু কইলেই মারে। মনে হয় আমার গালটা তার বাপের সম্পত্তি। পাশে দাঁড়িয়ে থাকা ভূমি, সুমি আর জোনাকি হেসেই কুটিপাটি। ভূমি ফোরন কাটল, দোস্তু, এখন খেলে কি করবি? খেলবি তো কাব্য স্যারের সাথে। মিথি তেলে বেগুনে জ্বলে উঠে বলল, চুপ থাক জাউরার বেডি। তোরা আমায় বাঁচা। ওই দামরা বেডারে বিয়া করলে জীবন খতম হইতে বেশি সময় লাগবে না আগে। ভূমি মিথির পিঠে একটা কিল বসিয়ে দিয়ে বলল, হারামজাদি, যখন নাচতে নাচতে বিয়ের জন্য রাজি হইছিলি, তখন এই কথা মনে ছিল না? এখন ভাব, বাসর রাতে ওই দাপুটে স্যাররে সামলাবি কেমনে? সুমি হঠাৎ গম্ভীর হওয়ার ভান করে ভূমিকে জিজ্ঞেস করল, আচ্ছা দোস্তু, স্যারের ওজন কত হবে বলতো? ভূমি চোখ কপালে তুলে বলল, কত আর হবে? বডি যা বিল্ডার টাইপ, ৭০-৮০ কেজি তো হবেই। সুমি অবাক হওয়ার নাটক করে বলল, কি? এত ওজন? মিথি, তুই কিছু বুঝলি ব্যাপারটা? মিথি বেক্কলের মতো মাথা দুদিকে নেড়ে বোঝাল, সে কিচ্ছু বোঝেনি।
সুমি এবার মিথির কাঁধে হাত রেখে দর্দ মাখা গলায় বলল, দোস্ত তোর ওজন কত রে? মিথি মুখ বাঁকিয়ে বলল, মাত্র ৪৫ কেজি। কেন? ব্যাস। এই কথা শোনার সাথে সাথে সুমি, ভূমি আর জোনাকির দম ফাটানো হাসির আওয়াজে মিথির রুম কেঁপে উঠল। মিথি বিরক্ত হয়ে বলল, বাল, হাসবি না কইলাম। আমার কিন্তু মেজাজ খারাপ হচ্ছে। সুমি হাসি থামিয়ে বলল, আরে দোস্ত, স্যার যদি ওই ৮০ কেজি ওজন নিয়ে তোর উপর পড়ে, তবে তো তোর বাসর রাত হাসপাতালেই কাটাতে হবে। তোর হাড়গোড় সব তো মটমট করে ভেঙে যাবে রে। শুনে মিথি পুরাই হতভম্ব হয়ে গেল। লজ্জা আর রাগে তার মুখটা লাল হয়ে উঠেছে। সে আর সহ্য করতে না পেরে চিল্লাইয়া উঠল, ভাগ এখান থেকে। তোরা মানুষ না, তোরা সব কুত্তা বিলাই। সবাইকে রুম থেকে এক প্রকার ধাক্কা দিয়ে বের করে দিল সে। সবাই চলে যাওয়ার পর মিথি বিছানায় বসে নখ কামড়াতে লাগল। তার চোখের সামনে তখন ৮০ কেজির এক ভয়ঙ্কর অ্যানাকোন্ডা ভেসে উঠছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এল তার। আকাশের দিকে তাকিয়ে বড় একটা দীর্ঘশ্বাস ফেলে সে বলল, ইয়া মাবুদ, আমাকে এই অ্যানাকোন্ডার ছাওয়াল থেকে রক্ষা করো। আমিন। এই চরম দুশ্চিন্তা মাথায় নিয়েই মিথি একসময় ক্লান্তিতে গভীর ঘুমে তলিয়ে গেল। ভয়ঙ্কর সেই স্বপ্নের পর মিথি সারারাত আর দুচোখের পাতা এক করতে পারল না। সকালে বাড়িতে বিয়ের ধুম লেগেছে, সবাই ব্যস্ত, কিন্তু নতুন বউ হওয়ার বিন্দুমাত্র আনন্দ মিথির মাথায় নেই। তার মাথায় ঘুরছে কেবল সেই ৮০ কেজির অ্যানাকোন্ডা আর হাড়গোড় মোটমট করার শব্দ। সকালে ব্রাশ করতে করতে বাইরে আসতেই মিথির চোখে পড়ল সুমিকে। সুমিকে দেখামাত্রই রাতের সেই ওজনের হিসাব আর হাসপাতাল তত্ত্ব মনে পড়ে গেল মিথির। রাগে হিতাহিত গান হারিয়ে সে ছুটে গিয়ে সুমির গালে বসিয়ে দিল এক কড়া থাপ্পড়। সুমি গাল ধরে থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। মিথি ফুঁসতে ফুঁসতে বলল, হারামজাদি, তোর জন্যই রাতে এসব অলক্ষুণে স্বপ্ন দেখছি। সব দোষ তোর। পাশে দাঁড়িয়ে থাকা ইব্রাহিম হাঁ করে মিথির কাণ্ড দেখছিল। মিথি ইব্রাহিমের দিকে অগ্নিদৃষ্টি হেনে বলল, আম্মারে বলে দিব, এসব কুত্তা বিলাইরে যেন আমার বিয়ের একটা হাড্ডিও খেতে না দেয়। বালের জীবন। চারপাশে সব মির্জাফর ভরে গেছে গি। অন্যদিকে এটা প্রত্যেক পুরুষের আর্তনাদ। বড় ভাই কাব্যের বিয়ের আয়োজন করতে গিয়ে ছোট ভাই সাহিত্যের মনে যেন বিরহের সানাই বাজছে। হাতে ফুল নিয়ে বাসর ঘর সাজাতে সাজাতে সে বিড়বিড় করছে, ধুরো কপাল। বিয়ে করবে একজন, আর বাসর সাজাতে ফুল আনবে অন্যজন। মা বাবা কি বুঝে না? বড় ভাইয়ের বাসর সাজাতে গিয়ে আমারও তো ইচ্ছা করবে বিয়েটা করে নিজের বউয়ের সাথে একটু ইয়েটা সেরে নিতে, না মানে রোমান্স করতে। সাহিত্য আকাশের দিকে তাকিয়ে হাত তুল, ও আল্লাহ, এই বিয়েতে যেন আমারও একটা হিল্লে হয়। ভাইয়ার মতো ৩০ বছর পর্যন্ত আমি সবুর করতে পারমু না। ২৫ বছরেই আমার রাত কাটে না, ৩০ হলে তো জীবনযৌবন সব ভাটা পড়ে যাবে। খোদা, তোমার এই বান্দার দিকে একটু নেক নজরে চাও। সাহিত্যের আফসোস থামছেই না। সে মনে মনে ওয়াদা করতে লাগল, আল্লাহ, আমি কথা দিচ্ছি, বিয়ের পর বুড়ে প্রতি সকালে নিজে গোসল করামু, জীবনেও তার পেট খালি রাখমু না। একদম আদর্শ হাজব্যান্ড মেটেরিয়াল হয়ে যামু। শুধু একটা ব্যবস্থা করে দাও। এক তাগড়া জোয়ান বেডার এই আর্তনাদ কেউ শুনল না, কেউ বুঝল না। সাহিত্য মনে মনে ভাবল, বাড়ির লোক যদি তার এই হাহাকার বুঝত, তবে বড় ছেলেকে বসিয়ে রেখে অবশ্যই ছোট ছেলের বিয়ে আগে দিত। আজ মিথিকে চেনা বড্ড দায়। লেহেঙ্গা আর ডায়মন্ডের জুয়েলারিতে মোড়ানো মিথিকে দেখে মনে হচ্ছে কোনো এক রূপকথার রাজকন্যা। সত্যি বলতে, বিয়ের সাজে প্রতিটি মেয়েরই যেন রূপের দুয়ার খুলে যায়। চঞ্চল, জেদি আর ফাঁকিবাজ মিথিও আজ তার ব্যতিক্রম নয়। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা এই মিথি যেন গতকালের সেই ১৬ বছরের কিশোরী নয়, বরং এক মায়াবী পূর্ণতা। তবে এত খুশির মাঝেও দুইজনে যেন চোখের পানিতে বুক ভাসাচ্ছে। বাইরে যখন সানায়ের সুর আর মেহমানদের কোলাহল, তখন এক কোণে আমজাদ রহমান মেয়ের ছোটবেলার স্মৃতিগুলো নিয়ে বসে আছেন। পুরুষ মানুষ তো, তাই বুক ফাটলেও মুখ ফুটে চিৎকার করে বলতে পারছেন না, আমার মিথি আমার কাছেই থাকবে, তোমরা ওকে নিয়ে যেও না। বাবার এই আর্তনাদ সন্তানরা সচরাচর দেখতে পায় না, কারণ বাবারা যেন এক একটা ইস্পাতের তৈরি দুর্গ। কিন্তু আজ সেই দুর্গ যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আমজাদ সাহেবের হাতে মিথির সেই ১.৫ বছর বয়সের ছোট্ট একটা ফ্রক আর এক জোড়া নরম জুতা। তিনি ফ্রকটা নাকের কাছে নিয়ে ঘ্রাণ নিলেন। না, ঘ্রাণটা তো একদমই পুরনো হয়নি। এই তো সেদিনকার কথা, যখন মিথি এই বাড়িতে হামাগুড়ি দিয়ে বেড়াত, আধো বলে বাবাকে ডাকত। সেই ছোট্ট পায়ের শব্দ যেন এখনও ঘর জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। স্মৃতিগুলো হাতড়াতে হাতড়াতে আমজাদ রহমানের চোখ বারবার ঝাপসা হয়ে আসছিল।
চোখের পাতা ছাপিয়ে টুপ করে এক ফোঁটা জল ফ্রকটার উপর পড়ল। 4 হাসিনা বেগমের কঠোরতা বনাম বাবার মমতা। ঠিক সেই মুহূর্তে হাসিনা বেগম এসে স্বামীর কাঁধে হাত রাখলেন। গম্ভীর গলায় বললেন, কাঁদলে চলবে? মেয়ে হয়ে জন্মেছে যখন, তখন একদিন না একদিন পরের বাড়িতে যেতেই হবে। এটাই নিয়ম। আমজাদ রহমান এবার একটু রুষ্ট হয়ে স্ত্রীর দিকে তাকালেন। ভাঙা গলায় বললেন, তোমার কি একবারও মনে হচ্ছে না যে তুমি মিথির প্রতি একটু বেশিই কঠোর হচ্ছ? ওর বয়সটা কত দেখেছ? এই অল্প বয়সেই তুমি ওকে বিয়ে দিয়ে দিচ্ছ। ও কি পারবে এই সংসার সামলাতে? হাসিনা বেগম কোনো উত্তর দিলেন না, কিন্তু আমজাদ রহমানের চোখের সেই আকুতি যেন সারা বাড়িতে এক বিষণ্ণতার চাদর বিছিয়ে দিল। দুইজন দক্ষ বিউটিশিয়ান মেয়ে মিথিকে মনের মতো করে সাজিয়ে দিচ্ছে। মেয়ের ঘরে একটু উকি দিলেন হাসিনা বেগম। বধূ বেশে মেয়েকে দেখে হঠাৎ বুকটা মুচড়ে উঠল তার। এই চঞ্চল মেয়েটি, যে সারাদিন ঘর মাথায় করে রাখত, একটু পরেই সে অন্যের বাড়িতে চিরজীবনের জন্য চলে যাবে। নিজের কঠোরতা ছাপিয়ে মায়ের মমতা জেগে উঠল। হাসিনা বেগম শাড়ির আঁচল চেপে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করলেন। 2 জামাই এল রে। বাইরে হঠাৎ হইচই পড়ে গেল। সানাইয়ের সুর আর আনন্দকোলাহলে মুখরিত চারপাশ। সবাই উল্লাস করে উঠল, জামাই এসেছে, জামাই এসেছে। বাইরের শোরগোল শুনে মিথি শিউরে উঠল। এতক্ষণ সাজগোজের মাঝে যে ভয়টা দানা বাঁধছিল তা এখন প্রবল হয়ে উঠল। এর পরের জীবনটা কেমন হবে? সেই অ্যানাকোন্ডার সাথে সংসার? মিথির চঞ্চল মনটা হঠাৎ ভয়ে আড়ষ্ট হয়ে গেল। মিথিকে বড় হল রুমে নিয়ে যাওয়ার জন্য এল তার বান্ধবীরা, ভূমি, সুমি, জোনাকি আর আরও কয়েকজন মেয়ে। বড় এক ঘোমটা দিয়ে মিথিকে ঢেকে ফেলা হল। বান্ধবীরা তাকে আগলে ধরে হোল রুমের দিকে নিয়ে চল। মিথি হোল রুমে পা বাড়াতেই চারপাশের সব কোলাহল যেন মুহূর্তেই থেমে গেল। সবার চোখ আটকে গেল নববধূর দিকে। ঘোমটার আড়ালে থাকা মিথিকে আজ এক রাজকীয় মায়াবী রূপবতী বলে ভ্রম হচ্ছে। হোল রুমের মাঝখানে পাতলা এক পর্দা দেওয়া আছে। পর্দার ওপারে বরপক্ষ আর এপারে কন্যাপক্ষ। আমজাদ রহমান মেয়ের দিকে কাঁপন্ত হাত বাড়িয়ে দিলেন। পরম মমতায় মেয়েকে ধরে পর্দার এপারে নিয়ে বসালেন। মেয়ের দিকে তাকিয়ে আমজাদ রহমানের চোখ বারবার ঝাপসা হয়ে আসছিল। তার সেই ছোট্ট মিথি আজ বড় হয়ে পরের বাড়ি চলে যাচ্ছে। পর্দার ওপারে নিশ্চুপ বসে আছে কাব্য। শেরওয়ানি আর পাগড়িতে তাকে আজ ভীষণ গম্ভীর আর সুদর্শন লাগছে। সে কোনো কথা বলছে না, কিন্তু তার দৃষ্টি পর্দার আড়ালে থাকা মিথির দিকেই নিবদ্ধ। হোলরুম জুড়ে পিনপতন নীরবতা। মাঝখানে ঝোলানো পাতলা সাদা পর্দার ওপাশে গম্ভীর মুখে বসে আছে কাব্য, আর এপাশে জড়সর হয়ে মাথা নিচু করে বসে আছে মিথি। কাজী সাহেব মোটা বাঁধানো খাতাটা খুলে চশমাটা নাকের ডগায় ঠিক করে নিলেন। চারপাশের আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর উৎসুক দৃষ্টি এখন এই জুটির দিকে। কাজী সাহেব গম্ভীর গলায় কাব্যের উদ্দেশ্যে বললেন, বাবা কাব্য শেখ, আমজাদ রহমানের কন্যা মিথি রহমানকে এত টাকা দেনমোহর ধার্য করিয়া আপনার নিকট বিবাহ প্রস্তাব দেওয়া হইয়াছে। আপনি কি এই বিবাহে রাজি? কাব্য এক মুহূর্তের জন্য থামল। তার সেই ধারালো দৃষ্টি যেন পর্দার আড়াল ভেদ করে মিথিকে খুঁজে নিল। তারপর খুব শান্ত কিন্তু দ্বিকণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ, কবুল গো। 3 বার কবুল বলা শেষ হতেই ওপাশে আনন্দের রোল পড়ে গেল। কিন্তু আসল নাটক তো তখনও বাকি। এবার কাজী সাহেব পর্দার এপাশে মিথির দিকে ফিরলেন। মিথির হাত পা তখন বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। তার মনে পড়ে যাচ্ছে সেই বাসর রাতের দুঃস্বপ্ন আর বান্ধবীদের ওজনের ভয় দেখানো। কাজী সাহেব বললেন, মা মিথি রহমান, আপনি কি এই বিবাহে রাজি? মিথি চুপ। তার গলা দিয়ে যেন স্বরই বের হচ্ছে না। আমজাদ রহমান মেয়ের মাথায় হাত রেখে পরম মমতায় ফিসফিস করে বললেন, বল মা, ভয় নেই। বাবার হাতের সেই অভয় পেয়ে মিথি কোনোমতে ধরা গলায় বলল, কবুল। 3 বার উচ্চারণের সাথে সাথেই কাজী সাহেব খাতা এগিয়ে দিলেন সই করার জন্য। কাপা কাপা হাতে মিথি যখন বিয়ের খাতায় নিজের নামটা লিখছিল, তখন তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল টুপ করে সাদা পাতায় পড়ল। এই সিটার মাধ্যমেই সে চিরদিনের জন্য মাস্টার স্বামী কাব্যের ফাঁকিবাজ বউ হয়ে গেল। সই শেষ হতেই হাসিনা বেগম মেয়ের মাথায় চুমু খেলেন। তার কঠোর আড়ালে থাকা মা মনটা আজ যেন একটু বেশিই নরম হয়ে গেছে। পর্দার ওপাশে কাব্য তখন বিয়ের খাতায় তার স্বাক্ষর বসিয়ে দিচ্ছে। তার ঠোঁটের কোণে খুব হালকা একটা বিজয়ের হাসি। সে মনে মনে ভাবল, এবার দেখা যাবে ম্যাডাম মিথি কত বড় ফাঁকিবাজ। স্কুল শেষ, এবার শুরু হবে আমার স্পেশাল ক্লাসকু। বিয়ের খাতায় সই করার সময় মিথির মাথায় তখন বিরহের মিউজিক বাজছিল।
কলমটা থামিয়ে সে মনে মনে সুর ধরল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। কে যে স্যার আর কে যে স্বামী হল যে। মনে মনে বলল, আম্মা, তোমারে সারা জীবন মনে রাখব এমন জম্পেশ বাস দেওয়ার জন্য। স্যারের গলায় ঝুলায় দিলা আমারে। দাঁড়াও, সময় আসুক। বিদায়ের সময় ঘনিয়ে এল। গেট জুড়ে কান্নার রোল পড়ে গেছে। হাসিনা বেগম, আমজাদ রহমান, এমনকি মিথির জানের দোস্ত ভূমি, সুমি, ইব্রাহিম আর জোনাকিও কেঁদে কেঁদে অস্থির। এ গল্পের নায়িকা মিথিও খুব চেষ্টা চালাচ্ছে কাদার জন্য। কিন্তু সমস্যা হল, তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হচ্ছে না। উল্টো সবার কান্না দেখে তার কেমন যেন হাসি পাচ্ছে। শেষে উপায় না দেখে মিথি নিজের আঙুল দিয়ে নিজের চোখে একটা গুঁতা মারল। উফ! চোখ জ্বলে উঠল আর টুপটুপ করে 2 ফোঁটা পানি বের হল। ঠিক সেই মুহূর্তে হাসিনা বেগম মেয়েকে জড়িয়ে ধরলেন। মিথি ফিসফিস করে মায়ের কানে বলল, আম্মা, আমার একদম কান্না পাচ্ছে না গো। অনেক কষ্টে 2 ফোঁটা পানি বের করেছি, এখন এই 2 ফোঁটা দিয়েই সবার সামনে কান্নার অ্যাক্টিং করতে হবে গু। হাসিনা বেগম যেন আকাশ থেকে পড়লেন। যেখানে বিদায় বেলায় মেয়েরা কেঁদে জ্ঞান হারিয়ে ফেলে, সেখানে এই মেয়ে চোখের পানি মজুদ করার হিসাব করছে। তিনি আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে ছেড়ে দিলেন। মিথি মনে মনে হাসল, বিয়ে দিছ অ্যানাকোন্ডার ছাওয়ালের সাথে, সারা জীবন তো ওর কাছে মার খেয়েই কাটতে হবে। এখন চোখের পানি খরচ করে অপচয় করার মানে হয় না। এই 2 ফোঁটাই ঢের। অবশেষে বিদায়ের সেই মুহূর্ত। আমজাদ রহমান কাব্য আর মিথির হাত এক করে দিলেন। জলভরা চোখে কাব্যের দিকে তাকিয়ে বললেন, বাবা কাব্য, আমার মেয়েটা খুব চঞ্চল, ছোট মানুষ। ও হয়তো অনেক অন্যায় করবে, তুমি ওকে বুঝিয়ে বলো। দরকার পড়লে শাস্তি দিও। তবে মনে রেখো, যেদিন ও তোমার বাড়ি ছেড়ে অভিমানে আমার বাড়ি ফিরে আসবে, সেদিন থেকে ও শুধুই আমার মেয়ে হবে, তোমার স্ত্রী নয় গি। কাব্য বাবার কথা শুনে মুচকি হাসল। তার সেই রহস্যময় হাসি দেখে মিথি একটু শিউরে উঠল। কাব্য খুব গম্ভীর কিন্তু নরম গলায় বলল, বাবা, আমি আমার সবকিছুর ব্যাপারে খুব প্রোটেক্টিভ। আর মিথি তো এখন আমার অর্ধাঙ্গিনী, আমার নিজের একটা অংশ। আমি নিজেকে খুব ভালোবাসি, তাই আমার অংশকেও আগলে রাখা আমার দায়িত্ব। কাব্যের এমন আত্মবিশ্বাসী উত্তরে মিথি বেশ চমকে গেল। মাস্টার মশাই কি তবে এখন থেকেই তার উপর অধিকার ফলাতে শুরু করলেন? আমজাদ রহমান পরম মমতায় দুজনকে একসাথে জড়িয়ে ধরলেন। রাত এখন 1:20। বাসর ঘরের রজনীগন্ধার করা সুবাসে মিথির এখন দম বন্ধ হওয়ার জোগাড়। ক্লান্তি যেন ডানা মেলে তার উপর ভর করেছে। মিথি বারবার বড় বড় হামি তুলছে আর মনে মনে বিড়বিড় করছে, ধুরো, বালের বিয়ে করেছি। নিজে তো পগার পার, এখনও আসার নাম নেই। ওই অ্যানাকোন্ডার বাচ্চাটা কি আজ আসবে না নাকি? ঠিক তখনই খট করে দরজার লক খোলার শব্দ হল। মিথির তন্দ্রাচ্ছন্ন ভাবটা মুহূর্তেই উধাও হয়ে গেল। কাব্য রুমে ঢুকে খুব ধীরস্থিরভাবে দরজাটা আটকে দিল। রুমে ঢুকেই কাব্য খুব আয়েশ করে তার সাদা শেরওয়ানিটা খুলে ফেল। কাব্যের খালি গায়ে এমন সাহসী রূপ দেখে মিথির সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা মনে পড়ে গেল, সেই 80 কেজি ওজনের বিভীষিকা। মিথি বিছানার উপর ছিটকে সরে গিয়ে চিৎকার করে উঠল, খবরদার স্যার! আপনি আমার দেহ পাবেন, কিন্তু আমার মন কোনোদিনও পাবেন না। কাব্য এক মুহূর্ত থামল। ভ্রু কুঁচকে মিথির দিকে তাকিয়ে অদ্ভুত এক বাঁকা হাসি দিল সে। 2026 সালের আধুনিক কাব্যের উত্তরটা ছিল আরও ধারালো, দেহ পেলেই চলে মিথি, মন তো সময় হলে এমনিতেই চলে আসে। তুমি কি দেখতে চাও আমার জান? মিথি একদম জানালার সাথে লেপ্টে গিয়ে বলল, আপনার লজ্জা করে না? একটা বাচ্চাকে বিয়ে করে এসব বলছেন? আপনি না শিক্ষক? কাব্যের কানে তখনও বাজছে সেই দিনকার অপমান, মিথি তাকে দামড়া বেড়া বলেছিল আর তার সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিল। কাব্য এবার ধীরে ধীরে মিথির দিকে এগোতে লাগল। মিথি পিছু হটতে হটতে খাটের কোণে লেগে গেছে, আর যাওয়ার জায়গা নেই। সে কাপা গলায় বলল, দেখুন স্যার, আমি কিন্তু চিৎকার করব। কাব্য এবার হো হো করে হেসে উঠল। মিথির খুব কাছে মুখটা নিয়ে ফিসফিস করে বলল, বাসর ঘরে বউ এমন চিৎকার না করলে তো লোকে ভাববে প্রতিপক্ষ দুর্বল। তুমি কি চাও আমাকে সবাই দুর্বল ভাবুক? মিথি এক ঢোক গিলল। তাদের নিঃশ্বাস এখন একে অপরের মুখে আছড়ে পড়ছে। মিথি ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেল, ভাবল, এই বুঝি সেই 80 কেজির হামলা শুরু হল। মিথি যখন একদম কুকুরে আছে, ঠিক তখনই কাব্য তার গম্ভীর আর আদেশসূচক কণ্ঠে বলে উঠল, যাও, ফ্রেশ হয়ে এসো। আর ভালো করে অজু করে আসবে, আমরা একসাথে 2 রাকাত নফল নামাজ পড়বও।
মিথি এক চোখ খুলে অবিশ্বাসের দৃষ্টিতে কাব্যের দিকে তাকাল। যে মানুষটা একটু আগে দেহমন আর চিৎকার নিয়ে কথা বলছিল সে এখন নামাজের কথা বলছে। কাব্যর এই ভোলকদোল দেখে মিথি থমকে গেল। অজু শেষ করে মিথি যখন নীল রঙের জামদানি শাড়িটাতে হুর এর মতো লাগছিল তখন তার স্নিগ্ধতা যেন পুরো ঘরকে আলোকিত করে দিল। মাথায় লম্বা ঘোমটা টেনে সে তৈরি। কাব্য পাঞ্জাবি পরে তৈরি হয়ে জায়নামাজ বিছিয়ে দিল। দুইজনে পাশাপাশি দাঁড়িয়ে পরম করুণাময়ের দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। নামাজের সেই শান্ত পরিবেশে মিথির মনের ভয়টা যেন একটু হলেও থিতু হল। নামাজ শেষ হতেই কাব্য গম্ভীর গলায় মিথিকে ডাকল। মিথি বেশ ভয়ে ভয়ে পা টিপে টিপে কাব্যের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই কাব্য পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট মখমলের বক্স বের করল। ভেতরে চিকচিক করছে একটি চমৎকার ডায়মন্ডের ওয়েস্ট চেইন কোমর বিছা। মিথি অবাক হয়ে তাকিয়ে রইল। কাব্য হালকা গলা ঝেড়ে বলল, এটা তোমার বাসর রাতের গিফট। এখন তুমি পিছন ঘুরে দাঁড়াও। মিথি ভ্রুকুচকে ঝামটা দিয়ে বলল, আমি কেন ঘুরব? কাব্য খুব সিরিয়াস হওয়ার ভান করে বলল, আরে এটা আমাদের ফ্যামিলির নিয়ম। নতুন বুকে স্বামী নিজ হাতে গিফট পরিয়ে দেয়, এটা না করলে অমঙ্গল হয়। তা না হলে কি আর আমি তোমাকে গিফট দিতাম নাকি? মিথি মনে মনে ভাবল, চেইনটা যখন পছন্দ হয়েছেই তখন এই নিয়ম মেনে নিতে ক্ষতি নেই। সে গজগজ করতে করতে ঘুরে দাঁড়াল। কাব্য মনে মনে হাসল, বোকা মেয়ে। তার বানানো কত বড় মিথ্যেটা অনায়াসেই বিশ্বাস করে নিল। চেইনটা পরানোর জন্য কাব্য হাঁটু মুড়ে মিথির পেছনে বসল। কোমর বিছাটা পরাতে গিয়ে হঠাৎ কাব্যের মনের ভেতর এক নিষিদ্ধ বাসনা মাথা চাড়া দিয়ে উঠল। মিথির সাদা জামদানির আড়ালে থাকা সেই ছোট্ট তিলটা দেখার নেশা তাকে পেয়ে বসল। কাব্য খুব আলতো করে মিথির কোমরে হাত ছোঁয়াল। সেই স্পর্শে মিথি শিউরে উঠল। সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তার। সে ভয়ঙ্করভাবে কাঁপতে কাঁপতে হঠাৎ কাব্যের দিকে ঘুরে তাকাল। কাব্য তখনও এক দৃষ্টিতে মিথির উন্মুক্ত কোমরের দিকে তাকিয়ে আছে। মিথি তার চাউনি বুঝতে পেরে দ্রুত শাড়ির আঁচল দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করল। কিন্তু কাব্য আজ ছাড়ার পাত্র নয়। সে এক ঝটকায় আঁচলটা সরিয়ে দিয়ে মিথির পেটে মুখ ঘষল। তার তপ্ত নিঃশ্বাস মিথির ত্বকে আছড়ে পড়ছে। কাব্য একদম বেসামাল কণ্ঠে ফিসফিস করে বলল, প্লিজ। আদরমি মিসেস কাব্য, আমাকে হারিয়ে ফেলছি তোমাতে। মিথি কাঁপতে কাঁপতে আর নিজেকে সামলাতে পারল না। সে ভয় আর আবেশে কাব্যের চুলগুলো খামচে ধরল। তার মুখ দিয়ে শুধু অস্ফুট স্বরে একটি শব্দই বেরিয়ে এল, সা রসা রসা র। এরপরের টুইস্ট। মাস্টার মশাই কি আজ সত্যিই তার ছাত্রীকে নতুন কোনো পাঠ দেবেন? মিথি কি শেষ পর্যন্ত নিজেকে কাব্যের কাছে সঁপে দেবে নাকি আবারও কোনো মজার কাণ্ড ঘটিয়ে বসবে?